মুথু আর লক্ষ্মী দুজনই কনস্ট্রাকশন সাইটে কাজ করত। মুথু একজন মিস্ত্রি ছিল আর লক্ষ্মী একজন মজদুর। হায় আমার কোমর! কতবার তোমাকে বলেছি এই কাজ তোমায় করতে হবে না, তোমার বয়স তো বেরিয়েই চলেছে, তাই না? তাই এখন আর এত কষ্টের কাজ তোমার দ্বারা হবে না। এরকম ভাবে বলছো জানো এই কাজটা আমি খুশি খুশি করছি। একবার রেশমির বিয়ে হয়ে যাক, তারপর আমি এই কাজ করা বন্ধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি রেশমির যতদিন না বিয়ে হচ্ছে তুমি আমার কোনো কথা শুনবে না। মুথু চাইতো না যে রেশমি কাজ করুক, কিন্তু লক্ষ্মী টাকা রোজগার করছিল রেশমির বিয়ের জন্য। মুথু আর লক্ষ্মীর মেয়ে রেশমি এখন বড় হয়ে গেছিল আর ওরা তার বিয়ের ব্যাপারে ভাবছিল। মা দেখো আজকে আমি কি বানিয়েছি। এটা কি বানিয়েছিস? পিৎজা উত্তাপ্পা। পিৎজা উত্তাপ্পা? এটা আবার কি জিনিস? মা এত ভেবো না, খেয়ে দেখো না। রেশমি নিজের বাবা মাকে সেই পিৎজা উত্তাপ্পা খাওয়ালো। এ তো দারুণ খেতে। ভালো লেগেছে না তোমার? হ্যাঁ, তুই যাই রান্না করিস দারুণ করিস। এই কয়েকটা তোমরা খাও, আমি একটা আমার বান্ধবীর জন্য নিয়ে যাচ্ছি। আর বাবা আমি কলেজে অ্যাডমিশন পেয়ে গেছি, ফিস দিতে হবে 1 তারিখে। ঠিক আছে। রেশমি পিৎজা উত্তাপ্পা নিয়ে চলে গেল আর এখানে মুথু আর লক্ষ্মী কথা বলতে লাগলো। কি দরকার ছিল ওকে আগে পড়াশোনা করানোর? ওর যখন ইচ্ছে রয়েছে তাহলে পড়ুক না। কিন্তু পড়াশোনায় খরচাপাতিও তো হবে অনেক, আমরা কি করে করব? তুমি এত চিন্তা করো না তো, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। রেশমি বাড়ি থেকে তো এটা বলে বেরোলো যে নিজের বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু সে পিৎজা উত্তাপ্পা নিজের একজন প্রিয় বন্ধুর জন্য নিয়ে গেছিল, বিষ্ণু। রেশমি আর বিষ্ণু একে অপরকে খুব ভালোবাসতো। এই নাও বিষ্ণু। এটা আবার কি? পিৎজা উত্তাপ্পা। পিৎজা উত্তাপ্পা? খেয়ে তো দেখো। বিষ্ণু রেশমির পিৎজা উত্তাপ্পা খেলো, ওর ভীষণ ভালো লাগলো। বাহ, এ তো দারুণ খেতে। রশ্মি, তোমার একটা নিজস্ব হোটেল খুলে নেওয়া উচিত। হোটেল খোলার জন্য অনেক টাকার দরকার, এত টাকা আমি কোত্থেকে আনবো? অন্তত একটা ছোট স্টল তো খুলতেই পারো, সেখান থেকে বেশ ভালোই আয় করতে পারবে। ঠিক আছে, একবার মা বাবার সাথে কথা বলে দেখি, ওরা দুজন যদি মেনে যায় তাহলে ভাবা যাবে। আচ্ছা। বিষ্ণুর রেশমির হাতে বানানো যে কোনো খাবার খুব ভালো লাগতো, ও সবসময় রেশমিকে হোটেল খোলার পরামর্শ দিত। যাই হোক, সময় পেরিয়ে গেল। মুথু আর লক্ষ্মী কনস্ট্রাকশন সাইটেই কাজ করছিল। একদিন মুথু বাঁশের উপরে চেপে প্লাস্টার লাগাচ্ছিল। হঠাৎ করে ওর পায়ের নিচের বাঁশটা ভেঙে গেল আর ও মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হলো আর ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। মুথুর পায়ের হাড় ভেঙে গেছিল। ডাক্তার অপারেশন শুরু করে দিলেন। অপারেশনের সমস্ত খরচা বিল্ডারই দিল। মুথুজি, নিজের পায়ে দাঁড়াতে আপনার কয়েকটা দিন সময় লাগবে। আপনার পায়ে রড লাগানো হয়েছে, এখন আর আপনি আগের মতন সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবেন না। এটা শুনে মুথু আর তার পুরো পরিবার দুঃখী হয়ে গেল। যদি আমি দাঁড়িয়ে থাকতে না পারি তাহলে কাজ করব কি করে? এখন তুমি তার চিন্তা করো না, তুমি আগে ঠিক হয়ে যাও। দুর্ঘটনাটা এখনই হওয়ার ছিল। আরে তোর বিয়ের জন্য আমাকে টাকা রোজগার করতে হবে। বাবা, এসব চিন্তা করো না তুমি, এখন তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, আমি তো কাজে যাচ্ছি, তাতে আমাদের ঘরের খরচা চলে যাবে। মা, আমি ভাবছিলাম যে আমিও কাজ শুরু করি। তুই এখন অনেক ছোট মা, তুই এখন থেকে কেন কাজ করবি? বাবা, আমি আমার খাবারের দোকান খুলতে চাই। এমনিতেও সবাই আমার হাতের রান্না খুব পছন্দ করে। এসব তো ঠিক আছে, কিন্তু তুই বিক্রি করবি কি? ডোসা, ইডলি, বড়া। ঠিক আছে, আমি তাতে তোর সাহায্যও করে দেব। আমার এতে কোনো আপত্তি নেই, তুই কলেজেও যেতে পারবি আর কাজও করতে পারবি। রেশমির হোটেল খোলার আইডিয়াটা মুথু আর লক্ষ্মীর খুব ভালো লাগলো, কারণ এর কারণে তাদের আর্থিক সাহায্যও হয়ে যাবে। পরের দিনই রেশমি ডোসার একটা স্টল খুলে দিল। ও নিজের স্টলে ইডলি, বড়া আর ডোসা বিক্রি করত। হ্যালো, 1 প্লেট বড়া দাও তো। হ্যাঁ। রেশমির বড়া খুবই টেস্টি ছিল, তাই লোকেরা পছন্দ করতে লাগলো। ওই লোকটা রেশমিকে টাকা দিল আর ওই টাকাটা দেখে রেশমি খুব খুশি হলো।
কারণ সেটা ওর প্রথম রোজগার ছিল। এই গ্রাহকের পর আরো অনেক গ্রাহক ইডলি বড়া খেতে আসলো। কিছুক্ষণ পর ওখানে বিষ্ণু এলো। শেষমেশ তুমি তাহলে স্টলটা খুলেই ফেলেছো। হ্যাঁ, দেখা যাক কি হয়। যা হবে ভালোই হবে। এই মুহূর্তে আমার ভীষণ খিদে পেয়েছে, তাই তুমি আমাকে একটা মশলা ধোসা দিয়ে দাও। এক্ষুনি বানাচ্ছি। ডোসার সুগন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ল, আর তারপর অনেক গ্রাহক ডোসা খেতে ওখানে এলো। রেশমি খুশি ছিল, ওর ব্যবসা ভালোই চলছিল। এখন থেকে ও রোজ বাড়ির বাইরে স্টল লাগাতো, আর ওর ভালো রোজগারও হতে শুরু করলো। তারপর কিছুদিন পর তার প্রতিবেশী পকোড়া বিক্রি করতে শুরু করে দিল। ও গরম গরম পকোড়া বানাচ্ছিল, আর পকোড়ার গন্ধ সমস্ত গ্রাহকদের আকর্ষিত করছিল। যারা বড়া খেতে ওখানে আসতো তারা পকোড়ার গন্ধ শুনে পকোড়ার স্টলে চলে যেত। এবার রেশমি চিন্তিত হয়ে পড়ল। ও কিছুই বুঝতে পারছিল না। ও বিষ্ণুকে সমস্ত কথা গিয়ে বলল, এমন কিছু বিক্রি করো যেটা কেউ বিক্রি করে না, মানে একদম আলাদা। তোমার ওই পিৎজা উত্তাপ্পা, ওইটা বিক্রি করো। কিন্তু তার দাম তো একটু বেশি হবে। আমাদের এমন একটা কিছু ভাবতে হবে যা সস্তাও হোক আর আলাদাও হোক। সেটা কি? তখনই রেশমির ধ্যান পকোড়াওয়ালির কড়াইয়ে গেল, আর ওর একটা আইডিয়া এলো। কড়াই ডোসা? ধোসা তো তাওয়াতে বানানো হয়, তাহলে কড়াইয়ে কি করে ধোসা বানানো যাবে? বানাতে পারবো বিষ্ণু, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। রেশমি ঘরের ভেতরে গেল আর একটা ছোট্ট কড়াই নিয়ে এলো। রেশমি তাওয়া সরিয়ে কড়াই চাপিয়ে দিল, আর তারপর তাতে ডোসা বানাতে শুরু করলো। আর কড়াই নাড়িয়ে গোলাকার করে দিল, আর তারপর ডোসা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। যখনই ডোসা তৈরি হয়ে গেল, ও কড়াই থেকে বের করে প্লেটে রেখে দিল, আর তার উপর চাটনি আর সাম্বার দিয়ে দিল। এই নাও কড়াই ডোসা। বাহ, এটা একদম অন্যরকম লাগছে। আর স্বাদও আলাদাই হবে, খাও। বিষ্ণু কড়াই ডোসা খেতে শুরু করলো। তখনই সেখানে দুটো ছেলে এলো। আমাকেও না একটা এরকম ডোসা দাও তো। আমাকেও। রেশমি এক এক করে দুটো ডোসা বানালো আর ছেলেদেরকে দিয়ে দিল। ভালো খেতে। আচ্ছা, এটার নাম কি? কড়াই ডোসা। আর সেদিন থেকেই রেশমির কড়াই ডোসা ফেমাস হয়ে গেল। লোকেরা সবসময় ডোসা তাওয়াতে হতেই দেখেছিল, কিন্তু কড়াই ডোসা সুস্বাদুও ছিল। রেশমির স্টলে গ্রাহকের লাইন বেড়ে গেল, আর কিছুদিনের মধ্যেই ও বড় দোকান খুলে ফেলল, আর ওর বাবা মাও তার সাথেই কাজ করতে শুরু করলো। রেশমি এই কড়াই ডোসার কারণেই অনেক বেশি টাকা রোজগার করতে শুরু করে দিয়েছিল। রেশমি বিষ্ণুকে তার মা বাবার সাথে দেখা করালো, আর ওদের বিয়েও ঠিক হয়ে গেল। ওর বিয়ের জন্য তুমি টাকার চিন্তা করতে, তাই না? আজকে দেখো তোমার মেয়ে কত টাকা রোজগার করছে, যে ওই আমাদের দুজনকে ভালোভাবে রাখতে পারে। হ্যাঁ, আমরা তো কোনোদিনই ভাবিনি যে রেশমি এত টাকা রোজগার করবে যে আমাদের ওর বিয়ের প্রতি কোনো চিন্তাই থাকবে না। কিছু মাস পরে রেশমি আর বিষ্ণু খুব ধুমধাম করে বিয়ে করলো, আর এখন ওরা চারজন মিলে রেশমির কড়াই ডোসা সেন্টার চালাতো। একটা ছোট্ট আইডিয়া রেশমির ভাগ্য পাল্টে দিল। কেশবের কাপড় বানানোর কারখানা ছিল। এই কারখানায় 3 জন শ্রমিক কাজ করত, মূর্তি, ভঁবর আর মুকেশ। আরে মুকেশ, এই সপ্তাহে কত রোল কাপড় বেরিয়েছে? মালিক 15 রোল। কিন্তু প্রতি সপ্তাহে তো 16 রোল করে বেরোয়, তাই না? তাহলে এই সপ্তাহে একটা কম কেন? ওই মালিক, মূর্তি আগের সপ্তাহে দেরি করেই আসছিল, তার জন্য হয়তো হতে পারে। তাই ও কি এই কারখানাটা নিজের বাবার ভেবেছে? যখন ইচ্ছে মুখ উঠিয়ে চলে আসবে। ওকে বলে দাও এইভাবে চলবে না। ঠিক আছে মালিক। আসল কারণ ছিল মূর্তি দেরি করেও আসেনি, ও কম কাজও করেনি। কাজে ফাঁকি তো মুকেশ দিচ্ছিল, আর তার কারণ ছিল ওর নতুন মোবাইল ফোন। যখন মূর্তি আর ভঁবর কাজ করত, তখন মুকেশ নিজের মোবাইলে ভিডিও দেখত। পরের সপ্তাহেও যখন কাপড় উৎপাদন কম হলো, তখন কেশব রেগে গেল। এই সপ্তাহ মাত্র 15টা রোল, এই সপ্তাহ কি মূর্তি দেরি করে এসেছে? হ্যাঁ মালিক, হ্যাঁ। তাহলে ওকে বলে দাও বাড়ি যেতে। কালকে থেকে ওকে আর কাজে আসতে হবে না, আর তুমি অন্য লোককে খুঁজে নাও যার কাজের দরকার আছে, আর যে আমার কাজ সততার সাথে করবে। ঠিক আছে মালিক।
মুকেশ মূর্তির কাছে গেল। মূর্তি, মালিক তোকে কাজ থেকে বের করে দিয়েছে। আই আই ও ও কি এটা কেন করলো? আমি তো এমনিতেই ভুল করেছি নাকি? ভুল তো হয়নি, এখন কাজ কম হবে তাই মালিক লোকও কমিয়ে দিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি ওনাকে বোঝানোর, কিন্তু আমার কথা তো একটাও শুনলেন না। কিন্তু তুমি ভয় পেও না, আমি তোকে অন্য কোথাও চাকরি খুঁজে দেবো। মূর্তি চিন্তায় পড়ে গেল যে ওর পরিবারের কি হবে। হঠাৎ কাজ চলে যাওয়ার কারণে ওর মাথায় দুঃখের পাহাড় ভেঙে পড়ল। মূর্তি বাড়ি ফিরে এলো। কালকে তোমার টিফিনে দোসা দেব। তোমার বন্ধুদের আমার বানানো দোসা খুব ভালো লাগে, তাই না? এই এই ও এখন আর টিফিনের দরকার হবে না গো। তার মানে কি? মানে এই যে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আইয়ো, কিন্তু কেন গো? মালিক লোক ছাঁটাই করতে চেয়েছে তাই আমাকে বের করে দিয়েছে। আইয়ো, এবার কি হবে? আইয়ো, মুকেশ ভাই বলেছে ও আমাকে অন্য কোথাও কাজ খুঁজতে সাহায্য করবে। এখন দেখছি। তোমার যেভাবেই হোক অন্য চাকরি পেতেই হবে, নইলে নন্দিনীর স্কুলের ফিস কি করে দেব আমরা? হ্যাঁ। পুষ্পা আর মূর্তি দুজনেই চিন্তায় পড়ে গেল। ঘরের খরচা, বাচ্চার স্কুলের ফিস, এই সব ওরা কি করে চোকাবে, এই চিন্তা ওদের বিরক্ত করছিল। পরের দিন মূর্তি অনেক জায়গায় গেল কাজের খোঁজে, কিন্তু ও কোথাও কাজ খুঁজে পেল না। ওর নিরাশা বেড়ে যাচ্ছিল। পরের বেশ কিছুদিন এইভাবেই চলছিল। সে অনেক কারখানায় গেল, কিন্তু কোনো লাভ হলো না। তুমি চাকরি পেয়েছো? আরে না গো, আমি অনেক খুঁজেছি, কোথায় গেল, কোথাও কোনো কাজ পেলাম না। তাহলে তুমি ছোট্টখাটো ব্যবসা করে নাও না। ব্যবসা করব যে আমি তো কিছুই পারি না, শুধু কাপড় বানাতেই তো পারি, কিন্তু তার জন্য তো বড় বড় মেশিনও চাই। আমরা দুজন মিলে কোনো কাজ করতে পারি না? কি করে করব? তোমার বন্ধুরা আমার ডোসার প্রশংসা করো সব সময় না, আমরা ডোসা বিক্রি করতে পারি না মিলে? এমনি তো এই প্রস্তাবটা খারাপ না। ডোসার দোকান খুললে খরচাও কম হবে আর রোজগারও হবে। একদম কিছু না করার থেকে কিছু করা তো ভালো। হ্যাঁ, আরে বাহ, আমি আশা করছি আমাদের সাথে সব কিছু ভালোই হবে। হ্যাঁ। পরের দিন পুষ্পা আর মূর্তি গ্রামের চৌমাথায় নিজেদের ডোসার স্টল লাগালো। হে ভগবান, আমাদের সাহায্য করো। স্টল খোলার সাথে সাথে একজন গ্রাহক এলো। একটা মশলা ডোসা দেবেন কি? হ্যাঁ হ্যাঁ। দেখতে দেখতে প্রচুর গ্রাহক আসতে লাগলো। পুষ্পা আর মূর্তি দুজনেই খুব খুশি হলো। প্রথম দিনই ওদের ডোসার ব্যবসা চলতে শুরু করলো। বৌদি, ডোসা একদম দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি অসাধারণ হয়েছে। গ্রাহকরা খুশি হলো, আর মূর্তি আর পুষ্পাও। সেই রাতে যখন ওরা বাড়ি পৌঁছলো তখন খুব খুশি ছিল। ওরা বাচ্চার জন্য চকলেট নিয়ে এসেছিল। এই দেখো নন্দিনী, বাবা তোমার জন্য কি এনেছে। আরে চকলেট! নন্দিনী বাবার থেকে চকলেট নিয়ে বাবাকেও হাম্মে দিল। মূর্তি আজকে খুব খুশি ছিল। আইয়ো পুষ্পা, আজকে আমরা 1000 টাকা রোজগার করেছি গো। বাপ রে, এত! এখন মূর্তি রোজই নোট গুনতে লাগলো। কিছুদিনের মধ্যে ওদের দারিদ্রতা দূর হয়ে যাচ্ছিল। পরের দিন যখন মূর্তি আর পুষ্পা গ্রাহকদের ডোসা দিচ্ছিল, তখন গ্রামের বড় লোক সেঠ লালচন্দ ওদের ডোসার স্টলে এসে পৌঁছলো। আরে আরে শেঠজি, আপনি এখানে কি মনে করে? হ্যাঁ, তোর সাথে একটা কাজ ছিল। পরের সপ্তাহে আমার মেয়ের বিয়ে, সারা গ্রামকে ডেকেছি। তুই কি এত অতিথির জন্য ডোসা বানাতে পারবি? কিন্তু মনে রাখবি, আমার কোনো অতিথি যেন ডোসা না খেয়ে ফিরে না যায়। মোটামুটি 1000 লোক তো হবেই, আর সবাই তোর স্পেশাল মশলা ডোসা খুব পছন্দ হবে। মনে রাখিস, ছেলের বাড়ির লোকের সামনে আমার নাক যেন না কাটে। ঠিক আছে শেঠজি? হ্যাঁ, একটা মশলা ডোসা 20 টাকা, 1000 লোকের জন্য 20,000 টাকা। সেঠ লালচন্দ মূর্তিকে 10,000 টাকা দিয়ে দিল। এই 10,000 টাকা অগ্রিম, আরো 10,000 বিয়ের পরে নিস।
ঠিক আছে শেঠজি। সেঠজি ওখান থেকে চলে যাওয়ার পরে 1000 মশলা ডোসা আমি কি করে বানাবো? আইয়ো, মনে হচ্ছে আমাদের আরো লোক রাখতে হবে কাজে। কিন্তু তাও 1000 মশলা ডোসা বানানো কোনো মজার কথা নয়, তাও আবার বিয়ের জন্য। ভাবো, যদি কোনো গন্ডগোল হয়ে যায় তখন? বিয়ের এখনো 1 সপ্তাহ বাকি আছে, আমরা কিছু না কিছু একটা অবশ্যই করে নেব। একদিনের জন্য আমরা 20,000 টাকা পাচ্ছি, সেইটা তো ভাবো। মূর্তি আর পুষ্পা দুজনে উপায় ভাবতে লাগলো যাতে ওরা 1000 ডোসা বানাতে পারে। শুয়ে শুয়েও ওরা সেই কথাই চিন্তা করছিল। আচ্ছা, আমরা যদি 10 জন ডোসা বানানোর লোক রাখি? তাতেও একটা লোক 1 ঘন্টায় মাত্র 40টা ডোসাই বানাতে পারবে। হ্যাঁ, সেটাও ঠিক। অন্য কোনো উপায় ভাবছি। এখন সেঠজির বিয়ের আর একদিন বাকি ছিল। এখনো মূর্তি আর পুষ্পা উপায়ই খুঁজছিল যাতে ওরা 1000 ডোসা বানাতে পারে। যদি আমরা সারা রাত বসে ডোসা বানাই তাহলে? আইয়ো, সকাল হলে তো সব ঠান্ডা হয়ে যাবে তো, আর আর কার খেতে ভালোও লাগবে না। হে ভগবান, এখন তুমি আমাদের সাহায্য করো। আর তখনই উজ্জ্বল আলো নিয়ে ভগবান নিজেই প্রকট হয়ে গেলেন। হে প্রভু, আপনার দর্শন পেয়ে আমাদের জীবন সফল হয়ে গেল। মূর্তি, পুষ্পা, আমার কাছে তোমাদের সমস্যার সমাধান আছে। এই জাদুর মশলা ডোসা, এটাকে বিয়ে বাড়িতে নিয়ে যাও। একে 1000 মশলা ডোসা বানানোর আদেশ দাও। মিনিটের মধ্যে 1000 ডোসা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ ভগবান। মূর্তি আর পুষ্পা দুজনে ভগবানের সামনে প্রণাম করল আর ভগবান অদৃশ্য হয়ে গেলেন। মূর্তির হাতে ওই জাদুই ডোসা ছিল। পরের দিন মূর্তি আর পুষ্পা মণ্ডপে পৌঁছল। ওরা উনুন ধরালো। তারপর যখন অতিথি আসতে শুরু হলো তখন মূর্তি জাদুর ডোসাটা বের করলো। স্বামী স্ত্রী দুজনেই হাত জোড় করলো। হে জাদুর ডোসা, আমাদের সাহায্য করো, আমাদের 1000 মশলা ডোসা দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই ওদের সামনে 1000 মশলা ডোসা ছিল। অতিথিরা যখন যখন আসছিল তখন মূর্তি আর পুষ্পা ওদের হাতে মশলা ডোসা দিয়ে দিচ্ছিল। আরে বাহ, এগুলো তো একদম গরম আছে। আর খুব সুস্বাদু। অতিথিরা মশলা ডোসার খুব প্রশংসা করলো, তাই সেঠ লালচন্দ খুবই খুশি হলো। বিয়ের পরে সেঠ লালচন্দ মূর্তি আর পুষ্পার কাছে গেল। তোমরা দুজনে অনেক বড় কাজ করেছো। তোমাদের আরো 10,000 টাকা বাকি ছিল, কিন্তু আজকে আমি খুব খুশি হয়েছি। এই নাও 20,000 টাকা। 20,000 টাকা পেয়ে মূর্তি আর পুষ্পা খুব খুশি হলো। তারপর থেকে মূর্তি আর পুষ্পা বড় বড় বিয়ে আর পার্টির অর্ডার নেওয়া শুরু করে দিল। আর কিছুদিনের মধ্যে ওরা গরিব থেকে বড়লোক হয়ে গেল। তাদের ভাগ্য খুলে গেল। বিকাশপুর নামের একটি গ্রামে ঘুঙ্গারলাল নিজের চাকরের সাথে ধোসা বিক্রি করার কাজ করত। রমন ঘুঙ্গারলালের দোকানে কাজ করত। সব সময় ঘুঙ্গারলাল রমনের কোনো না কোনো ভুলে কিছু না কিছু শুনিয়েই যেত। পুরো বিকাশপুরে শুধু একমাত্র প্রসিদ্ধ একটা ধোসার দোকান হওয়ার জন্য ঘুঙ্গারলাল সব সময় গর্বে থাকত, আর সাথে মানুষকে অন্য কিছু মিশিয়েও ধোসা খাওয়াতো। আরে দাদা ঘুঙ্গারলাল, একটা ভালো মতো মাইসুর মশলা বানিয়ে দাও তো। তোমার দোকানে খেয়েছি, অনেক দিন হয়েছে দাদা। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। এই যে রামু, এই ভাইকে মাইসুর মশলা বানিয়ে দে তো। ভালো মতো বানিয়ে দিস জানো। যদি কোনো ভুল করেছিস তাহলে তো চাকরি খেয়ে নেবো। এই শোনো ভাই, আমার জন্য চাটনিটা ভালো করে দিও। রামুর হাতের চাটনি খেতে দারুণ লাগে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এখন তো আমি আপনাকে একটু বেশি করেই দেব। হ্যাঁ। রমনের চাটনি আর ধোসা বেশি দেওয়ার জন্য ঘুঙ্গারলাল বলে, আরে বেশি দিবি কি করে? হ্যাঁ, যতটা টাকা পাওয়া যায় ততটাই ধোসা সাম্বার দিবি। তার থেকে বেশি দিলে না। আমি একটু তোর প্রশংসা কি করলাম, আর তুই আমার লোভে লোকসান করে দিবি বলছিস? হ্যাঁ মালিক, আমায় ক্ষমা করে দিও মালিক। রমনকে কথা শুনিয়ে ঘুঙ্গারলাল ধোসা আর চাটনির মধ্যে মিশ্রণের কথা বলে। এবার থেকে আমাদের ধোসাতে একটু কিছু মিশিয়ে দিতে হবে, বুঝলি? পুরো গ্রামে শুধু আমাদের একটাই দোকান রয়েছে। আমাদের ইচ্ছে মতো আমরা দোকানটা চালাতে পারি, বুঝলি? চাটনিতে জল আর ধোসাতে আটা মিশিয়েও বিক্রি করতে পারি।
কম পয়সা লাগিয়ে বেশি লাভ করতে পারি, বেশি। কিন্তু মালিক, আমাদের গ্রামবাসীদের সাথে এরকম করার কি দরকার? আমাদের ব্যবসা তো এমনিতেই বেশ ভালোই চলছে, আর লোকেরা তো প্রতিদিনই আমাদের ধোসা আর চাটনি খেতে আসে, ঠিক কি না? আমাদের তো অনেক লাভ হয়। আরে সেই জন্য তুই আজও কর্মচারী হয়ে আছিস, আর একটু মাথাটা খাটিয়ে দেখ। মালিক, আপনি সবসময় আমার বুদ্ধি নিয়ে কথা বলতেই থাকেন। আরে পুরো দোকানটা তো আমিই চালাই, তাই না? কারণ আমি ভালো ডোসা আর চাটনি বানাই, সেই জন্য। ঘুঙ্গাটলাল আর রমনের মধ্যে তর্কাতর্কি হয়ে যায়। রমনলাল ঘুঙ্গাটলালকে মিশ্রণ করতে বাধা দেয়, তো ঘুঙ্গাটলাল রমনকে নিজের দোকান থেকে বার করে দেয়। আরে তোকে আমি এক্ষুনি কাজ থেকে তাড়িয়ে দিলাম, অনেক সহ্য করেছি তোকে আমি। তোর মতন এমন লোক আমি অনেক পাবো। আরে আমি নিজেই আপনার এখানে কাজ করতে চাই না। আজ পর্যন্ত আমার যা হিসাব বাকি আছে সেটা করে দিন তো। রমন নিরাশ হয়ে নিজের বাড়ি চলে আসে, আর বাড়িতে নিজের বউকে এসে সব কথা খুলে বলে। আরে তো কি হয়েছে? আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি তোমার নিজের একটা দোকান খোলো। পুরো বিলাসপুরে শুধু একটাই ধোসার দোকান রয়েছে, আর সেটাও তোমার জন্যই চলে। ঘুঙ্গাটলাল তো শুধু তোমার থেকে টাকাই রোজগার করছিল, আর কিছুই না। নিজে লাভ করে আমাদের শুধু 100 টাকা দিচ্ছিল। আরে তুমি বুঝতে পারছো না, মালিক বেশি লাভ করার জন্য খাবারে আজেবাজে মেশাবে বলছে। এই দেখো আমি কি বানিয়েছি, ছোট ছোট বালতি আমি আমার হাত দিয়ে বানিয়েছি। আমি ভেবেছিলাম তুমি কতক্ষণ ধোসা চাটনি মানুষকে বাটিতে দেবে, মানুষের সব সময় কমই পড়ে যায়, এই জন্যই বালতি তৈরি করেছিলাম। রমন যখন পেছনে গিয়ে ছোট ছোট বালতি দেখতে পেল, তখন খুব খুশি হয়ে গেল। রাগিনী ওর ব্যাপারে এত কিছু চিন্তা যে করেছিল। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আর তুমি দুজনে মিলে একটা ধোসার দোকান খুলবো। সামান্য একটু পয়সার দরকার রয়েছে, আমি যেখান থেকে হোক সেটা জোগাড় করে নেব। সবকিছু নতুন করে করতে হবে, তুমি বেশি তাড়াহুড়ো করো না। আর সমস্যা টাকারও তো। রমন নিজের সমস্যা নিয়ে গ্রামের সব থেকে বড় জমিদারের কাছে গেল, আর নিজের সব সমস্যা ওনাকে খুলে বলল। আরে এসো এসো রামু, এসো। আরে অনেক দিন পরে তোমার দেখা পেলাম। তা কেমন চলছে ঘুঙ্গাটলালের ব্যবসা? আগে আমি ওনার দোকানে কাজ ছেড়ে দিয়েছি, আর আমি সেই ব্যাপারেই আপনার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমি তোমায় কি উপকার করতে পারি? আসলে ব্যাপারটা হলো যে আমার কিছু পয়সার দরকার রয়েছে। আমি নিজের একটা ডোসার দোকান খুলতে চাই। আরে ভাই, এ তো খুবই ভালো কথা। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু তার জন্য প্রতি মাসে তোমায় কিছু আমাকে টাকা দিতে হবে। যতদিন না টাকা আমার শোধ করে দিচ্ছ ততদিন পর্যন্ত। রমন জমিদারের সব কথা মেনে গিয়ে ওনার কথা শুনে ফেলে, আর ওনার কাছ থেকে টাকা নিয়ে ওর থেকে নিজের দোকান শুরু করে। আজ আমাদের দোকানের প্রথম দিন। আমার খুব ভয় লাগছে যে সবকিছু কিরম হবে। আরে আমাদের সবকিছু ভালোই হবে, আমরা সবসময় লোকের ভালো চেয়েছি, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বিকাশপুরের মানুষরা যখন জানতে পারল যে রমন নিজের দোকান খুলেছে, তখন সব ঘুঙ্গাটলালের গ্রাহক রমনের দোকানে গেল। আর শুধু তাই নয়, প্রথম দিনই অনেক টাকা রোজগার হলো। মানুষের ভিড় দেখে রমনের চেহারা জ্বললেই বেড়ে গেল। এই যে রামু দাদা, চাটনি দাও না, সব সময় কম দাও তুমি। হ্যাঁ, আগে আগে এক্ষুনি দিচ্ছি। রাগিনী, তুমি যে ওই বালতিটা উঠোনে রেখেছিলে না, ওটা নিয়ে এসো, যাও সমস্ত নিয়ে চলে এসো। মানুষের রমনের ধোসা আর চাটনি এতই ভালো লাগতে শুরু করলো যে তারা দুবার নিয়ে খেতে থাকতো। রমন একটা আইডিয়া বার করলো, রাগিনীর তৈরি করা ছোট ছোট বালতিতে চাটনি দেয়া শুরু করলো, যাতে লোকের কাছে একেবারেই ভালো মতন চাটনি চলে আসতো, আর সবাই নিজের চিসি বালতি ধোসা খুব এনজয় করতো। আর ঘুঙ্গাটলাল নিজের দোকানে গ্রামেরই একটা লোকে কাজে রাখলো, আর ওকে ও ধোসা আর চাটনিতে মেলানোর কথা বলল। আরে এমনিতেই আমাদের লাভ এত কমে গেছে, আর তার উপর তুমি এত আস্তে আস্তে কাজ করো, তাড়াতাড়ি কাজ করো। আরে তোমার দোকানে এমনিতেই কেউ আসে না, এখন সবাই রামুর হাতের চিজ বালতি ধোসা খেতে শুরু করে দিয়েছে। আরে তুমিও এমন কিছু একটা আবিষ্কার করো যার ফলে আমাদের দোকান আবার চলতে শুরু করে। অনেক চেষ্টার পরেও ঘুঙ্গাটলালের দোকান চলল না।
আর একদিন মিশ্রণের ধোসা খাওয়ার জন্য বিকাশপুরের জমিদারের ছেলের শরীর খারাপ হয়ে যায়, যে ধোসা ও ঘুঙ্গারলালের দোকানে খেয়েছিল। জমিদার তাড়াতাড়ি নিজের বাড়ি পৌঁছায় আর ওখানে গিয়ে নিজের ছেলেকে বেডে দেখে কষ্ট পায়। আরে 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 এসব কি হচ্ছে? তোমার কি হলো বাবা? আমি কিছুক্ষণ আগে ঘুঙ্গারলালের দোকানে ধোসা খেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে কেউ ওনার দোকানে যায় না, তাই আমি চলে যাই। আমি ভুল করেছি। ডক্টর আঙ্কেলকে ডাকো না। নিজের ছেলের গম্ভীর অবস্থা দেখে জমিদার ঘুঙ্গারলালের দোকানে গিয়ে পৌঁছায় আর ওকে গিয়ে রেগে বলে, তোমাকে আমি ছাড়বো না। এই গ্রামে নয় তুমি থাকবে, নয় আমি থাকবো। তোমার ধোসা খেয়ে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেবো। আরে আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, বিশাল ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আজ বাদে মিশিয়ে আর সস্তা জিনিস আমি আর কোথাও বিক্রি করব না। এইসব কথা তুমি এবার পুলিশকে গিয়ে বলো। চলো আমার সাথে। জমিদার ঘুঙ্গারলালকে পুলিশের কাছে দিয়ে দেয়। আর এদিকে কিছু মাসের মধ্যেই রামনলাল সব টাকা জমিদারকে ফেরত দিয়ে দেয় আর ওনার ছেলেকে আরাম করার পরামর্শ দেয়। আর খুশির কারণে রমন পুরো বাড়ির জন্য চিজি বালতি ধোসা নিয়ে আসে আর জমিদার ওকে যে সাহায্য করেছিল তার জন্য ধন্যবাদ দেয়। রাগিনী আর রমনের ব্যবসা খুব দ্রুত চলতে থাকে আর ওখানে ঘুঙ্গারলাল নিজের অন্যায়ের শাস্তি পায়।